আচ্ছা। আপনারা মেসির নাম শুনেছেন? জি স্যার। জি স্যার। সবাই জি স্যার, শুনেছেন? বেশি নাম। আচ্ছা। নিউটন মেসি। মাইকেল জ্যাকসন? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আপনারা মেসির নাম শুনেছেন, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, জো বাইডেন নাম শুনেছেন, তাই না? জি ডোনাল্ড স্যার। ট্রাম্প, বারাক ওবামা, তাই না? সবার নাম শুনেছেন। জি আচ্ছা, এই যে দেখেন, আপনি কোথায় থাকেন? আপনি থাকেন কোথায়? আপনি হচ্ছে বাংলাদেশের একদম একটা ছোট্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ একদম একটা একটা ছোট্ট একটা প্লেসে থাকেন, তাই না? একটা পঞ্চগড়ের কোথাও ছোট্ট একটা অলিগলিতে থাকেন। তো দেখেন, পঞ্চগড়ের অলিগলিতে থেকে কোথাকার সেই জো বাইডেন আমেরিকার, তাকে আপনি চেনেন। ওকে, কোথাকার কোন মেসি তাকে আপনি চেনেন। তাহলে বুঝতে হবে যে তাদের সাকসেসটা কোথায় পৌঁছে গিয়েছে। আনাচে কানাচে সবাই চেনে তাদেরকে। যদি আপনার ট্রাস্ট না হয়, আপনি এক কাজ করবেন, হ্যাঁ, আপনি আজকে বাহিরে যখন বের হবেন, বাহিরে বের হওয়ার পরে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বা যে কোনো একদম লয়াল লেভেলের মানুষকে, যে যে কোনো কিছু পড়াশোনাও জানে না এমন মানুষকে জিজ্ঞেস করবেন, মেসিকে চেনেন? ঠিক আছে? সেও বলবে যে হ্যাঁ, মেসিকে চিনি, ফুটবল খেলে। বা ফুটবল খেলে যদি নাও বলতে পারে, অন্তত বলবো যে হ্যাঁ, নাম শুনছি। ঠিক আছে? তাহলে বুঝতে হবে এই মেসি, নেইমার, তাদের সাকসেস কোথায় পৌঁছে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, আপনি এক কাজ করবেন, পাশের গ্রামে গিয়ে আপনার নাম সাপোজ দীপু চন্দ্র রয়, আপনি পাশের গ্রামে গিয়ে জিজ্ঞেস করবেন যে স্যার, আপনি যে কোনো একটা মানুষকে, যে স্যার আপনি কি দীপু চন্দ্র রায়কে চেনেন? ঠিক আছে? নাফিস ইকবাল, আপনি পাশের গ্রামে গিয়ে জিজ্ঞেস করবেন নাফিস ইকবালকে চেনেন? বুঝতে পারছেন? তাহলে কি উত্তর জি আশা স্যার। করা যায়? যে না, চিনি না, কোনোদিন নাম শুনি নাই। এটা নাফিস অনেকেই ইকবাল চিনবে না কথা, স্যার। এই যে নাফিস ইকবাল এটা তো বলতে পারতেছি না, এরকম বলবে। না স্যার, আগে বলবে হচ্ছে ওর বাবার নাম কি, আগে এটা জিজ্ঞাসা করবে। আচ্ছা। বাবার নাম কি, দাদার নাম কি? হুম। তাহলে বুঝেন, তাহলে আপনাকে একটু বুঝতে হবে কেমন, যে আপনার সাকসেস এখনো আপনার এলাকা পার হয়নি। ওকে, আপনি যখন একজন ভালো কিছু করবেন, যখনই আপনি আর্নিং শুরু করবেন, যখনই আপনি দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং জগৎ থেকে ভালো কিছু করবেন, তখন পুরো গ্রামবাসী আপনাকে চিনবে, এক্সাম্পল দেবে আপনার। ঠিক আছে? যে দেখেন, নাফিস ইকবালের মতো হইতে হবে। নাফিস ইকবাল কি করতেছে ছেলেটা? ঠিক আছে? সে এই যে বছর খানেক ঘুরতে না ঘুরতেই 4 চাকা কিনে ফেলছে। ওকে, সো এরকম আস্তে 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 আপনার সাকসেস অনেক উপরে চলে যাবে, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আপনাকে আপনাকে ওইভাবে স্কিলড হইতে হবে, এমনভাবে স্কিলড হইতে হবে যে আপনি কিছু একটা টপিক জানেন না, এখন সেই সেই জায়গায় আপনি সাপোজ কোথাও গিয়েছেন, সেখানে যাওয়ার পর সেখানে আপনাদের কয়েকজন ফ্রেন্ডের মধ্যে ডিসকাস হচ্ছে, কেমন এমন একটা টপিক নিয়ে ডিসকাস হচ্ছে, আপনি একদম পুরাই বোবা হয়ে আছেন, আপনি একদম স্টপ, কারণ আপনি ওই টপিকের উপরে কিছুই জানেন না। ওকে ফাইন, না জানেন কোনো সমস্যা নেই, বাসায় আসেন, বাসায় আসার পরে একদম ইন্টারনেট, গুগল, যা কিছু আছে, গুগল, ইয়াহু, তারপর হচ্ছে আপনার ইউটিউব, ফেসবুক, সমস্ত কিছু ঘাটাঘাটি করে ওর 14 গোষ্ঠী উদ্ধার করেন। করার পর পরের দিন আবার যান, যাওয়ার পর ও কি জানে তার থেকে আমি বেটার জানি। ঠিক আছে? ওরা টপিক নিয়ে আলোচনা করবে, তা আপনি নতুন একটা কোশ্চেন করে বসবেন, ওদের মাথা যেন খারাপ হয়ে যায়। ঠিক আছে? এইভাবে আপনাকে শিখতে হবে, এটাকে বলা হচ্ছে সেলফ এডুকেটেড। ঠিক আছে? নিজে নিজে শেখা। আচ্ছা, এই নিজে নিজে শেখা, এই নিজে নিজে যদি আপনারা শিখতে পারতেন, হুম, আপনারা যদি জানতেন যে গুগলে কিভাবে সার্চ করতে হয়, যদি জানতেন ইউটিউবে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে শিখতে হয়, হাউ টু ডু সেলফ স্টাডি, যে কিভাবে আপনাদেরকে নিজে নিজে পড়াশোনা করতে হবে, এটা যদি জানতেন, তাহলে আজকে আমার ক্লাসে উপস্থিত থাকতেন না। বুঝতে পারছেন? সো আপনাকে নিজে নিজে পড়াশোনাটা করতে হবে, যে আপনি নিজে নিজে পারেন। ঠিক আছে? আমি এখানে হয়তো দেখা যাচ্ছে আপনাদেরকে 50% শেখাবো, বাকি 50% আপনাকে নিজে থেকে শিখতে হবে। আমি এখানে হয়তো দেখা যাচ্ছে পুরোপুরি শেখাতে পারবো না, বা আমি শেখালেও আপনি নিতে পারবেন না। ঠিক আছে? আপনাকে বাসায় গিয়ে বাকিটা শিখতে হবে। ওকে, ঠিক আছে, গুড জব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, লার্নিং এর সময় কোনো ইগো থাকা যাবে না। ঠিক আছে? যখন লার্ন করবেন, যখন অ্যাজ এ স্টুডেন্ট থাকবেন, একজন স্টুডেন্ট হিসেবে কখনোই ইগো দেখানো যাবে না, যে আমি তো এটা জানি, এখন আমি ব্যাপার না, একটু চা খেয়ে আসি।
ঠিক আছে? এমন যেন না হয় যে আমি এইটা জানি, একটু চা খেয়ে আসি, ঠিক আছে? একই লেকচার যদি আমি আজকে দেই, আবার যদি সেম টপিকের উপরে লেকচার যদি আমি আগামীকালকে দেই বা 1 মাস পরে দেই, তাহলে কিন্তু অনেকটা আপডেটেড হবে, তাই না? একটু অনেকটা ল্যাঙ্গুয়েজ, অনেকটা শব্দ চেঞ্জ হবে, শব্দ ভান্ডারগুলো চেঞ্জ হবে, ল্যাঙ্গুয়েজ কোয়ালিটিটা, উপস্থাপনাটা চেঞ্জ হবে। সো প্রত্যেকটা শব্দ, নতুন যে একটা শব্দ আপনি ওই সেম লেকচার একটু আগে শুনেছেন, আবার আরেকজনের কাছ থেকে সেম টপিকের উপরে লেকচার শোনেন, নতুন একটা শব্দ তো শিখতে পারবেন, নতুন একটা সেন্টেন্স তো শিখতে পারবেন। সো কখনো ইগো দেখাবেন না যে আমি এই টপিক জানি, আমি এটার উপরে ডিগ্রি নিছি, ঠিক আছে? এরকম যেন না হয়। সব সময় অন্যকে শোনার ট্রাই করবেন, লিসেনিং আদার্স, সব সময় এমনটা করবেন না যে আমি এটা পারি, আমি বস, এমনটা যেন না হয়। ইভেন আমি এখনো স্টুডেন্ট, কেমন? সো স্টুডেন্ট মনে হয় এই জীবনে স্টুডেন্ট হওয়া থেকে শেষ হয়ে যাওয়া, মানে শেষ হবে না স্টুডেন্ট হওয়া, হ্যাঁ একদম চলবে জীবন, সারা জীবনই মনে হয় স্টুডেন্ট থেকে যাবো, যা মনে হচ্ছে। তো এরকম প্রতিনিয়ত সবকিছু আপডেটেড হচ্ছে। আজকে গুগল একরকম, কালকে আর এক রকম, ফেসবুক এতদিন চালাইছি একরকম, এখন ডেস্কটপ থেকে ফেসবুকে ঢুকলে মাথা খারাপ হয়ে যায়, অপশন খুঁজে পাই না, এখন আবার আমাকে নতুন করে লার্ন করতে হয়, ঠিক আছে? সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। ফেসবুকের নতুন হচ্ছে একটা পেজের নতুন একটা অপশন দেখলাম যে পেজ যেভাবে ম্যানেজমেন্ট করবেন, একদম হুবহু যেরকম ওয়ার্ডপ্রেস, যেরকম হুবহু ওয়ার্ডপ্রেসের মতো করে ফেলছে। এটা আসতেছে খুব রিসেন্ট, কেমন? এখন অনেকের কাছে এটার হচ্ছে জরিপ নিচ্ছে যে কেমন এই জিনিসটা আপনার কি পছন্দ হয়েছে নাকি হয় নাই। এখন পছন্দ হোক আর না হোক, তারা এটা কিন্তু স্টার্ট করে দেবে, এখন আপনাকে নতুন করে শিখতে হবে। ওকে, সো কোনো রকম ইগো থাকা যাবে না। তৌহিদ হাসান মাইক্রোফোন মিউট করেন। ঠিক আছে, এরকম কোনো রকম ইগো থাকা যাবে না। আমি কথা শেষ করে নিই। কোনো ইগো থাকা যাবে না। আপনি মনে করেন যে এটা একটা পৃথিবী, ঠিক আছে? এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের পৃথিবী, তো পৃথিবী যদি আপনি দেখেন, পৃথিবীর বাইরে থেকে যদি পৃথিবীকে দেখেন, তাহলে আপনাকে কোথায় খুঁজে পাওয়া যাবে জানেন? মনে করেন এটা একটা পৃথিবীটাকে আমরা জুম করলাম, জুম করার পর কি দেখতে পাবো? অনেকগুলো মহাদেশ দেখতে পাবো, তাই না? অনেকগুলো মহাদেশ দেখতে পাবো। এই যে মহাদেশগুলো দেখতে পাবো, এর মধ্যে দেখবো যে কোথাও একটা মহাদেশ এশিয়া লেখা। তারপর এশিয়াকে যখন জুম করব, তখন দেখতে পাবো বেশ কিছু কান্ট্রি আছে, তার মধ্যে ছোট্ট একটা কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশকে যখন আবার জুম করব, আস্তে আস্তে অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাবো, ঢাকা দেখতে পাবো। সেই ডিস্ট্রিক্টের মধ্যে দেখবেন কোনো একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে পঞ্চগড়। সেই পঞ্চগড়কে যখন আবার জুম করবেন, সেই পঞ্চগড়কে জুম করার পর দেখতে পাবেন যে সেখানকার কোনো একটা থানায় আপনি আছেন, সেই থানাকে জুম করার পর তারপর কোনো একটা চিপা গলির ভিতরে আপনাকে খুঁজে পাওয়া যাবে। বুঝতে পারছেন? তাহলে বুঝেন আপনি কত ক্ষুদ্র, আপনার অহংকার করা যাবে না। তো এরকম আমরা পৃথিবী নিয়ে বললাম যে পৃথিবী কত বড়, তাহলে এই পৃথিবীর চেয়েও মাথায় রাখবেন যে এই পৃথিবীর চেয়েও অনেক বড় বড় গ্রহ উপগ্রহ আছে, তাই না? আবার নক্ষত্র আছে, এক একটা নক্ষত্র নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তাহলে বুঝতে হবে আপনি কত ছোট, আপনার অহংকার কিসের? কোনো অহংকার থাকা যাবে না, কোনো ইগো থাকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, গুড জব। জি স্যার, বুঝছি। ভেরি গুড। আচ্ছা, আমরা কে যেন আমাকে কোশ্চেন করতে চেয়েছিলেন? মাহমুদুর রহমান। স্যার আমি স্যার। ওকে। জি স্যার, অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং করার জন্য কেমন কনফিগারেশনের ভিডিও হবে, ভিডিও করা যাবে কি? ডিজিটাল মার্কেটিং করার জন্য কেমন কনফিগারেশন লাগবে? আচ্ছা, কেমন কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন হবে, এই কোশ্চেনটা অনেকেরই থাকে। অনেকেরই থাকে যে ভাইয়া আমার তো ডুয়েল কোর ল্যাপটপ, আমি কি ডিজিটাল মার্কেটিং করতে পারবো? আমার তো ডুয়েল কোর ল্যাপটপ, আমি কি ইউটিউবিং করতে পারবো, ব্লগিং করতে পারবো? একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা এত কিছু শিখতেছি, এই সব কিছু কিন্তু আমরা শুধুমাত্র একটা ব্রাউজার দিয়ে কাজ করতেছি, তাই না? শুধুমাত্র একটা ব্রাউজার দিয়ে কাজ করতেছি। সো ডিজিটাল মার্কেটিং করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। একটা দেখা যাচ্ছে ব্রাউজারের প্রয়োজন হবে, একটা দেখা যাচ্ছে ফটোশপের প্রয়োজন হবে, একটা দেখা যাচ্ছে খুব সিম্পল একটা ভিডিও এডিটিং এর প্রয়োজন হবে, ভিডিও এডিটরের, এই এতটুকুই প্রয়োজন হবে। সো আপনি যদি i3 হয়, i3 হলেও চলবে, নো প্রবলেম।
আপনি যদি i3 কেনেন, i3 দিয়ে আপনার কাজ হয়ে যাবে। আপনার যদি একান্তই i3 এই মুহূর্তে না থাকে, ডুয়েল কোর আছে, নো প্রবলেম, আপনি ডুয়েল কোর দিয়েও কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা মিনিমাম কনফিগারেশনের কথা বললাম। আর উপরে যত পারেন আপনার যত অ্যাবিলিটি আছে। স্যার আচ্ছা, আই আজকে থিঙ্ক আমরা একটা এসএসডি লাগানো হয় তাহলে বেশি ভালো হবে। কে কথা বলছেন? স্যার বললাম যে i3 যদি মানে নিতে হয় তাহলে একটা এসএসডি লাগাই নিতে হবে তাহলে একটু ভালো হবে, এসএসডি? নাহলে আবার আটকে যায়। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন কিছু হেভি সফটওয়্যার আছে যে হেভি সফটওয়্যারগুলোতে একটু কাজ করতে প্রবলেম হয়, যেমন হচ্ছে ভিডিও এডিটর। কেমন ভিডিও এডিটরে যখন আপনি কাজ করবেন তখন একটু ক্র্যাশ করে মাঝে মধ্যে। তারপর স্যার ফটোশপ আবার ওপেন হয় না। ফটোশপ ওপেন হয় না? না, এমন তো হওয়ার কথা না। ফটোশপ কি আপনি স্যার, আমি পোর্টেবল যখন- ভার্সন ইউজ করেন? স্যার আমি সিসিতে ডাউনলোড করছিলাম। সিসি? হ্যাঁ, সিসিটা একটু হেভি ওয়েট, একটু আপডেটেড তো। তাহলে স্যার জি স্যার। কোনটা ডাউনলোড করা উচিত? হ্যাঁ সরি, ফটোশপের কোনটা ডাউনলোড করা উচিত? আমি তো স্যার ফটোশপ বিষয়ে একেবারে জানি না। আচ্ছা, ফটোশপ কোনটা ডাউনলোড করা উচিত? আপনারা যারা একদম বিগিনিং লেভেলের তাদের সিসি ডাউনলোড করার দরকার নেই। কেমন, সিসিটা একটু 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 ভারী সফটওয়্যার, তো যদি এমন হয় যে কম্পিউটারে রান করছে না তাহলে সিসিটা আপনাদের ইনস্টল করার কোনো দরকার নেই। আপনারা হচ্ছে একটা আপনারা 6 ইউজ করবেন। 6টা খুব প্রফেশনাল। কেমন, ফটোশপ 6 CS6, হ্যাঁ CS6 ইউজ করবেন, ফটোশপ CS6। আচ্ছা স্যার, হ্যাঁ রোহিত চন্দ্র। স্যার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার জন্য আমাদের কি কি স্কিল লাগবে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে কি কি স্কিল লাগবে? আপনি কম্পিউটার চালাতে জানেন? জি স্যার, আমার ল্যাপটপ আছে তো, ল্যাপটপ আছে। আচ্ছা, করে ফেলবো। কম্পিউটার ইউজ করতে পারলেই হবে, আর কিছু স্কিল লাগবে না, আর কোনো স্কিল লাগবে না। কম্পিউটার চালাইতে জানেন, ঠিক আছে? আপনি ভালো জি স্যার। লিসেনার, আপনি একজন ভালো লিসেনার, আপনি কুইক লার্নার, তাহলেই হবে। আর আর কোনো এক্সট্রা অর্ডিনারি আপনার স্কিল প্রয়োজন হবে না। আর কারো কোনো কোশ্চেন? ওকে স্যার। স্যার ল্যাপটপের ক্ষেত্রে কি এসএসডি নাকি একটা কথা বললো, ওটা কি লাগানো যায়? হ্যাঁ হ্যাঁ, সব ল্যাপটপে লাগানো যায় না। আপনি দেখবেন যে আপনার ল্যাপটপে আগে হচ্ছে এসএসডি লাগানো যায় কিনা, এটা আগে দেখবেন। যদি এসএসডি লাগানো যায় তাহলে এসএসডি লাগাবেন। এসএসডি হচ্ছে আমরা যে হার্ড ডিস্ক ইউজ করি, হার্ড ডিস্কের আপডেটেড ভার্সন। কেমন, এটা আপডেটেড ভার্সন হচ্ছে এসএসডি। এসএসডি লাগালে হেভি সুপার ফাস্ট হয়ে যাবে। আমার ল্যাপটপটা একটু স্যার তো স্লো, এর জন্য। আচ্ছা, তাহলে আপনি এসএসডি লাগান, এসএসডি লাগালে ফাস্ট হয়ে যাবে। স্যার এটা কত প্রাইসের মধ্যে পাওয়া যাবে? আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন প্রাইজের আছে, তবে এসএসডি আপনাকে এসএসডি অনেক বেশি নেবেন না। কেমন, যেমন 120 জিবি এসএসডি হইলেই চলবে। 120 জিবি 20 জিবি এসএসডি দেখা যাচ্ছে 2000 বা 2500 টাকা মনে হয় এরকম নেবে। থ্যাংক ইউ স্যার জি স্যার। স্যামসাংয়েরটা ভালো। হুম, স্যার 2100 টাকার মতো দাম পড়বে স্যার। ইঞ্জিনিয়ারটা ইয়াটা নাকি এপাসারটা ওইটা লাগাইতে পারেন, এপাসারটা লাগাইতে পারেন। মানে ওই যে কর্ণ রয় দাদা, আপনি এপাসারটা লাগাইতে পারবেন 2100 টাকা মতো, খুব ভালো চলবে। স্যার আমার হচ্ছে এইচপি কোরাই i3, ওটাতে কি লাগানো যাবে? আপনার কোনো আইডিয়া আছে স্যার? আপনাকে একটু দেখতে হবে কেমন, যে এটাতে লাগানো যাবে কি যাবে না। আপনি পারলে ইউটিউবে গিয়ে দেখবেন যে আপনার এই ল্যাপটপের মডেল লিখে দেখবেন যে এটাতে এসএসডি লাগানো যাবে কি যাবে না। কেমন, এটা একটু সার্চ করে দেখবেন। আর যদি সেখানে ইনফরমেশনটা না পান তাহলে আপনি কোনো একটা শপে যাবেন। কেমন, বাংলাদেশের যেমন রায়ান্স আছে, স্টারটেক আছে, কেমন, এই সবগুলোতে যাবেন। এই সবগুলোতে যাওয়ার পরে আপনি সেখানে কথা বলবেন, তারপর ওনারাই বলে দেবেন যে হ্যাঁ এসএসডি লাগানো যাবে নাকি যাবে না। ঠিক আছে। ওকে। স্যার আচ্ছা, আর যেন কে যেন অ্যাপাসি না কি যেন এরকম একটা শব্দ শুনেছিলাম আমি। অ্যাপাচারের কথা বলছি। স্যার স্যার আমি কথা তো মনে ক্যামেরা অনেকগুলো
মানে আমি কয়েকটা, আমি 2-3টা ফ্রেন্ডের আমার লাগাইছিল তারা, প্রায় হচ্ছে আমিও লাগাইছিলাম আমার পিসিতে। তো অ্যাপাচার যেটা সেটা 2100 টাকা নিবে দাম, 120 জিবি, খুব ভালো চলে আর কি, আমি দেখছি। এটা বললাম আর কি যে দাদা, করোনা দাদা উনি উনাকে বললাম আর কি যে না আপনি না, এটা আমি ইউজ বুঝতে করতে পারেন। পেরেছি। তো আমি আপনার আবার ভালো চিন্তা হবে। করলাম যে দীপুচন্দ্র রায় আবার জব টপ করে নাকি অ্যাপাচারে। আমার মার্কেটিং তো বেশ ভালোই চলতেছে। হ্যাঁ, এটাও ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, বুঝতে পারছেন? এটাও একরকম ডিজিটাল না মার্কেটিং। না স্যার, তেমন কিছু না স্যার। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক ডিজিটাল আছে, মার্কেটিং মার্কেটিং আমরা না করতেই আসছি, শিখতেই আসছি। হ্যাঁ, না, সো না। যে যার প্রোডাক্ট আছে, যার ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সবাই আমরা মার্কেটিং করব একে অন্যের কাছে, কেমন? এবং সবাই লাইক দেব। কেউ যদি এমন হয় যে কেউ একটা পেজের জন্য আমাকে ইনভাইট করেছে, আমরা সবাই সেখানে লাইক দেব। সবাই, একজন আরেকজনকে হেল্প না করলে কিন্তু উপরে ওঠা যাবে না। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা টপিকে চলে যাই। আজকে সরাসরি টপিকে চলে যাই। আমরা টপিক নিয়ে কথা বলবো আজকে। আমাদের টপিক হচ্ছে কন্টেন্ট নিয়ে কথা বলবো, যে কন্টেন্ট আর্টিকেল যেটাকে আমরা বলছি। সো আর্টিকেল আসলে কত রকমের হয়, এটা গতকালকে ইভিনিং এর ক্লাসে বলেছিলাম, আপনাদের ক্লাসে বলা হয়নি আর্টিকেল নিয়ে। সো আর্টিকেল কত রকমের হয়, কেমন, এই জিনিসটা মাথায় রাখবেন যে আর্টিকেল কত রকমের হয়। আর্টিকেল মূলত 3 রকমের হয়, ঠিক আছে। নাম্বার 1 আর্টিকেল হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল। 1 নাম্বার হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল, প্রয়োজনে নোট করে রাখবেন। 1 নাম্বার হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল, 2 নাম্বার হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। সো রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, আরেকটা হচ্ছে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল, কেমন। এই 3টা জিনিস আমরা জানলাম। একটা হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল, তারপর হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল এবং রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল। মনে থাকবে সবার? জি স্যার। ওকে, তাহলে ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলে? সম্পূর্ণ আপনার মেধা দিয়ে লেখা আর্টিকেল, ঠিক আছে। সম্পূর্ণ আপনার নিজস্ব মেধা দিয়ে, নিজস্ব শব্দ ভান্ডার দিয়ে আর্টিকেল লেখাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ আর্টিকেল। এই ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু হচ্ছে 100%, মনে রাখবেন। ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু হচ্ছে 100%। আচ্ছা, এরপর হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল আমরা কাকে বলতেছি? আপনি কোথাও থেকে কোনো একটা ওয়েবসাইট থেকে একটা আর্টিকেল পড়লেন, এই আর্টিকেলটা পড়ার পরে হচ্ছে আপনি এই আর্টিকেলের থিম নিয়ে আপনি নিজের মতো করে কিছু লিখলেন, এবং আর্টিকেলের থিম কিন্তু ম্যাচ করবে, কেমন। সো আপনি যে আর্টিকেলটা পড়লেন, ওই আর্টিকেলের সাথে সামঞ্জস্য রেখে আপনি নিজের মতো করে কিছু ক্রিয়েটিভিটি দিয়ে আবার একটা আর্টিকেল রিরাইট করলেন, এটাকে বলা হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। আরেকটা আছে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল। আচ্ছা, রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু হচ্ছে 50%, ঠিক আছে। আচ্ছা, রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল নিয়ে আমরা কথা বলবো। রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলা হচ্ছে? রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল হচ্ছে এমন আর্টিকেল যে আর্টিকেলটার খুব বেশি একটা চেঞ্জেস হবে না, খুব বেশি একটা মেধা প্রয়োজন হবে না। দেখা যাচ্ছে আপনি একটা আর্টিকেল কোথাও থেকে কালেক্ট করলেন, করার পর ওই আর্টিকেলটা একটু এদিক সেদিক করে দেবেন, কেমন, যেমন হচ্ছে আপনি সিনোনিম চেঞ্জ করে দেবেন। দেখা যাচ্ছে একটা সেন্টেন্সের 2-3টা ওয়ার্ডের সিনোনিম যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে ওই সেন্টেন্সটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি হয়ে যাবে, কেমন। তো এই পুরো আর্টিকেলটা আপনি সিনোনিম চেঞ্জ করে দেখা যাচ্ছে আপনি রিরাইট করলেন, এটাকে বলা হচ্ছে রিরাইট নন ক্রিয়েটিভ। এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধুমাত্র সিনোনিম চেঞ্জ করছেন, ওকে। এখানে আপনার কোনো মেধা খাটিয়ে নতুন করে লেখেননি। তো এটাকে বলা হচ্ছে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল। রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু হচ্ছে 10 to 15%, 10 থেকে 15%, ওকে। তাহলে বুঝতে পারতেছেন যে ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু কত বেশি। ক্রিয়েটিভ আর্টিকেল 100% যদি আমরা ভ্যালু মনে করি, তাহলে 50% হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, আর রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু একদম লোয়েস্ট, একদম লো, একদম নিচে। সো আমরা চেষ্টা করব প্রথমে
ক্রিয়েটিভ আর্টিকেল লেখার, যদি ক্রিয়েটিভ আর্টিকেল আমাকে দিয়ে, যেহেতু আমি একদম বিগিনার লেভেলের, সো যদি আমাকে ক্রিয়েটিভ আর্টিকেল আমাকে দিয়ে না হয়, তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করব রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল লেখার। ওকে, রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল। আচ্ছা, এই যে আমরা রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল আর রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল জানলাম, এই নন ক্রিয়েটিভ আর্টিকেলটা হচ্ছে এরকম, এটা কিছু সফটওয়্যার আছে, অনলাইনে কিছু সফটওয়্যার পাবেন, অনলাইন বেস কিছু ওয়েবসাইট পাবেন, সেখানে গিয়ে দেখবেন যে তারা অটোমেটেড রিরাইট করে দেয়। কেমন? ওখানে যদি আপনি কোনো একটা দেখা যাচ্ছে 300 ওয়ার্ড 500 ওয়ার্ডের একটা আর্টিকেল কপি করে নিলেন, কপি করার পরে সেখানে গেলেন, যাওয়ার পরে সুন্দর করে সেখানে পেস্ট করলেন, পেস্ট করার পর সেখানে রিরাইট নামের একটি অপশন থাকে, রিরাইটে ক্লিক করা মাত্রই দেখবেন যে আর্টিকেলটা অটোমেটেড রিরাইট করে দিয়েছে। অনলাইন ওই সফটওয়্যারটাই, ওই ওয়েবসাইটটাই আপনাকে রিরাইট করে দেবে। ওকে, এরপর যখন এটাকে এক স্পিনিংও বলে, স্পিনিং 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 মানে স্পিন বোঝেন না, স্পিন বল করে বোঝেন না, ঘুরানো ঘুরানো, ঠিক আছে? স্পিন ঘুরানো ঘুরানো পেঁচানো, সো এটাকে স্পিনিং আর্টিকেল বলে। সো স্পিনিং আর্টিকেল মানে হচ্ছে ঘুরানো পেঁচানো, সেম আর্টিকেল একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। হ্যাঁ, যেমন হচ্ছে কিরকম দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে দেবে, তারপর দেখা যাচ্ছে আপনার সিনোনিম চেঞ্জ করে দেবে। সো এরকম একটু ঘুরায় পেঁচায় এই আর্টিকেলটাকে 100% কপিরাইট ফ্রি করে দেবে ওই ওয়েবসাইটটাই। এই আর্টিকেলটা সরাসরি ইউজ করা যাবে না, বোঝা গেছে? কারণ স্পিনিং করলে বা এই রিরাইট করলে, কোনো ওয়েবসাইট থেকে রিরাইট করলে যে প্রবলেমগুলো হয়, এমনভাবে তারা সিনোনিম চেঞ্জ করে দেয়। একবার আমার এক স্টুডেন্ট স্পিনিং করে নিয়ে আসছে, ওইরকম ওয়েবসাইট থেকে রিরাইট করে নিয়ে আসছে। তো সে একটা ইউএসের একটা কি যেন একটা ইয়ে নিয়ে লিখছিল, তো সেটা হচ্ছে ইউএসের একটা স্টেট আছে, স্টেটের নাম হচ্ছে নিউ জার্সি। কেমন? স্টেটের নেমটা হচ্ছে নিউ জার্সি। সো এই নিউ জার্সি একটা ইউএসের স্টেট। এই স্টেটটা যখন সে স্পিন করছে বা রিরাইট করছে ওই সফটওয়্যার দিয়ে, তখন সেটা হয়ে গেছে নিউ টি শার্ট। বোঝা গেছে তো কত বড় মারাত্মক ভুল হয়েছে? নিউ জার্সি হচ্ছে একটা স্টেটের নাম, সেখানে সে যখন এটা স্পিন করছে তখন সেখানে হয়ে গেছে নিউ টি শার্ট, সিনোনিম চেঞ্জ হয়ে নিউ টি শার্ট হয়ে গেছে। সো নিউ টি শার্ট যদি বলে কেউ, তাহলে ওকে আস্ত রাখবে কেউ? না তো স্যার, এই জিনিসটা মাথায় রাখবেন। কেমন? এরকম উল্টাপাল্টা স্পিনিং করা যাবে না। এবং আর যদি আপনি রিরাইট করেন, স্পিনিং করেন, তাহলে স্পিনিং করার পর সেটাকে কারেকশন করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স পড়বেন, হ্যাঁ, রিড করবেন, রিড করার পর সেখানে যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয়, এটা চেঞ্জেস করে দেবেন। ঠিক আছে? আস্তে আস্তে আপনাদের আর্টিকেল লেখাগুলো ইমপ্রুভ হবে, একদিনে হবে না। আপনি দেখবেন যে একটা ছেলে যখন একদম নতুন ফেসবুক চালায়, একদম নতুন ফেসবুক চালায়, তো এই নতুন ফেসবুক যখন চালায় তখন দেখবেন যে এই নতুন একদম প্রথম দিকের একটা ছবি দেখবেন, আর ওই ছেলেটা যখন ফেসবুক চালাইতে চালাইতে 2 বছর পার করে ফেলবে, 2 বছর পরে যে নতুন আপডেটের ছবিটা দিচ্ছে ওইটা দেখবেন। ঠিক আছে? যে ছেলেটা কতটুকু আপডেট হয়েছে বা মেয়েটা কতটুকু আপডেট হয়েছে। লাস্ট 2 বছর আগের ছবি দেখবেন, 2 বছর পরের ছবি দেখবেন। সো একদিনে কিন্তু আপনাদের আর্টিকেল লেখাটা ইমপ্রুভ হবে না। আপনি যখন আর্টিকেল লিখতে লিখতে একদম লেখক হয়ে যাবেন, এক্সপার্ট লেভেলের হয়ে যাবেন, তখন আপনি অ্যাজ এ আর্টিকেল রাইটার হিসেবে আপনার ব্লগের পাশাপাশি আর্টিকেল বিক্রি করতে পারবেন। বুঝতে পারছেন? আর্টিকেল লিখে দিতে পারবেন। অ্যাজ এ আর্টিকেল রাইটার হিসেবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এরকম আর্টিকেল সেল করা যায়, এরকম মার্কেট প্লেসের নাম বলছি আমি একটি, শুধুমাত্র আর্টিকেল নিয়ে যারা কাজ করে। এই মার্কেট প্লেসটার নাম হচ্ছে আই রাইটার। ঠিক আছে? আই রাইটার ওয়েবসাইটটা একটু সবাই চেক করবেন। আই রাইটার। সো এখানে দেখবেন, আমি একটু দেখি আই রাইটারটা একটু দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আই রাইটার নামের একটি ওয়েবসাইট আছে। এখানে আসার পরে দেখতে পাবেন বিভিন্ন রকম আর্টিকেল এখান থেকে পাওয়া যায়। আপনি এখানে কিন্তু আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতে পারবেন। এখানে ফ্রি অ্যাকাউন্ট করা যায়, এখান থেকে আপনি বিভিন্ন রকম আর্টিকেল পাবেন। কেমন?
এই যে দেখেন এখানে এই যে দেখেন রাইটিং টায়ার্স এখানে আছে, এখানে বিভিন্ন রকম আপনি কি ধরনের আর্টিকেল চান আপনি এখান থেকে পাবেন যে কেমন আর্টিকেল আপনার প্রয়োজন। ঠিক আছে, এখানে এখানে এই যে সব কিছু দেয়া আছে, এখানে লেখা আছে কেমন ধরনের আপনার আর্টিকেল প্রয়োজন হবে। এখানে অল টাইপস অফ আর্টিকেল দেয়া থাকে। আচ্ছা এখানে হচ্ছে কাম অন, সেট। এই যে প্রাইজিং এ আসি তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন হ্যাঁ এখন শো করেছে। এই যে দেখেন আর্টিকেলের দাম কিরকম, আর্টিকেল রাইটার হইলে কিরকম প্রাইসে আপনি আর্টিকেল লিখে দিতে পারবেন, কত টাকা আর্ন করতে পারবেন। দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই যে আমরা আর্টিকেলের যে ধরনগুলোর কথা বললাম মনে আছে, যে ক্রিয়েটিভ আর্টিকেল হইতে হবে, নন ক্রিয়েটিভ, সো এই ক্যাটাগরিগুলো এভাবে তৈরি করছে। ঠিক আছে, এই যে দেখেন 150 ওয়ার্ডের আর্টিকেল একদম সর্বনিম্ন যার নিচে দাম হয় না সেটা হচ্ছে $1.40। ঠিক আছে, মোটামুটি $1.50। সো দেখেন $1.50 এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের, এটা 1 স্টার। এই যে 2 স্টার টাইপের আর্টিকেল দেখেন প্রিমিয়াম যেটা 150 ওয়ার্ড $3 লাগবে। ঠিক আছে, আবার দেখেন এলিট যেটা আছে 3 স্টার এটা হচ্ছে মাত্র 150 ওয়ার্ড। 150 ওয়ার্ড কিন্তু কোনো ঘটনাই না। 150 ওয়ার্ডের আর্টিকেল দেখেন 4.70, হ্যাঁ $4.70। আবার দেখেন 100 এটা এলিট প্লাস দেখেন 5 স্টার আর্টিকেল, হ্যাঁ এটা এগুলো কিন্তু একদম এসইও ফ্রেন্ডলি হবে। এই যে এলিট প্লাস এটা দেখেন 150 ওয়ার্ডের আর্টিকেল $13। ও মাই গড, 150 ওয়ার্ডের আপনি যদি একজন আর্টিকেল রাইটার হন তাহলে 150 ওয়ার্ডের আর্টিকেল লিখতে আপনার খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে, খুব ভালো করে লিখতে গেলে 15 মিনিটে $13। ঠিক আছে, আরও দেখেন এইদিকে আমরা 1000 ওয়ার্ডের আর্টিকেল নিয়ে কথা বলি। দেখেন 1000 ওয়ার্ডের আর্টিকেল একদম গরিবী হালের আর্টিকেল হচ্ছে $8.25, আর একদম দামি আর্টিকেল $72। 1000 ওয়ার্ডের আর্টিকেল $72 সেল হয়। চিন্তা করছেন 1000 ওয়ার্ডের আর্টিকেল $72, এটা হিউজ, জাস্ট হিউজ। সো একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে যদি আপনার একদিনও যায়, আপনি ডেইলি $72 করে আর্ন করতে পারবেন অ্যাজ এ আর্টিকেল রাইটার। ঠিক আছে, সো আর্টিকেল রাইটার হিউজ ডিমান্ড। সরি, আপনি কি সেল করছিলেন এখানে আর্টিকেল? জি স্যার। না, আমি আর্টিকেল আসলে কখনোই সেল করিনি। হ্যাঁ, আমি আসলে কখনোই আর্টিকেল সেল করিনি, কারণ হচ্ছে আমি সেল করলে তো আসলে একবারই সেল হয়ে যাচ্ছে কেমন, আর আপনার ব্লগে ইউজ করলে সেটা কিয়ামত পর্যন্ত সেই আর্টিকেলের ডিমান্ড পাচ্ছেন। এখন যে যেভাবে কাজ করতে চায়। ঠিক আছে, তবে যদি আপনি একদম এক্সপার্ট লেভেলের আর্টিকেল রাইটার হতে পারেন, আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি আর্টিকেল লিখে দিয়েছিলাম হচ্ছে আমার একজন ক্লায়েন্ট ছিল, ইউকের ক্লায়েন্ট ছিল উনি, ওনার নাম ডলাস। সো দেখা যাচ্ছে ওই ডালাস সাহেব আমাকে আর্টিকেলের কাজ দিলেন। খুব ভালো বায়ার ছিল, খুব অনেস্ট বায়ার ছিলেন। সো ওই বায়ারের সাথে আমি কাজ করেছিলাম প্রথমের দিকে, এটা হচ্ছে মোটামুটি বছর 2 আগের কথা। তো ওনার সাথে কাজ করে উনি একদম পাক্কা পেমেন্ট দিত, হ্যাঁ কোনো ঝামেলা করতো না, দেখা যাচ্ছে অগ্রিম পেমেন্ট দিত। আচ্ছা যাই হোক, এখন আমরা আর্টিকেল রাইটারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস নিয়ে, তাহলে আর্টিকেল রাইটার কয় রকম আপনি বলেন তো, কেউ একজন আমাকে নাফিস সাহেব বলেন। 3 ধরনের আর্টিকেল কয় রকম? 3 ধরনের স্যার। ক্রিয়েটিভ আর্টিকেল, আর একটা হচ্ছে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, আর একটা হচ্ছে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলে? স্যার মনে করেন আমি কোনো একটা বিষয় নিয়ে পড়লাম, ওই বিষয় থেকে কিছু থিম নিয়ে লিখলাম। আচ্ছা, কোনো একটা বিষয় নিয়ে পড়লেন, সেখান থেকে থিম নিয়ে নতুন করে একটা আর্টিকেল লিখলেন। গুড, ভেরি গুড। আচ্ছা কর্ণরয়, আপনি আমাকে একটু বলবেন যে রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলে? স্যার কোনো একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেলটা আমি শুধু কিছু শিরোনাম চেঞ্জ করে লিখলাম, এটাই হচ্ছে বাহ, গুড, ডিরেক্ট নন ক্রিয়েটিভ। গুড, এক্সিলেন্ট।
আচ্ছা, আমাকে এমডি আলামিন সাহেব আছেন আপনি? জি স্যার। আচ্ছা, ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলে? স্যার একদম মেধা খাটিয়ে নিজের ভাষায় নিজের মতো করে লেখা আর্টিকেলকে ক্রিয়েটিভ আর্টিকেল বলছে। ওয়াও, ভেরি গুড, এটার ভেরি গুড, ডিমান্ড হচ্ছে 100%। গুড। আচ্ছা, এখানে রহিন চন্দ্র আছেন। রহিন চন্দ্র, আপনি একটু আমাকে বলেন যে নন ক্রিয়েটিভ আর্টিকেল অর্থাৎ রিরাইট নন ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু কত? 10 থেকে 15%। 10 থেকে 15%, ভেরি গুড। আচ্ছা, দীপু চন্দ্র রয়, আপনি আমাকে বলেন যে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেলের ভ্যালু কত? দীপু চন্দ্র রয়, আছেন আপনি? জি স্যার 50% স্যার। 50%, ভেরি গুড জব, ভেরি গুড। আচ্ছা, তাসমিন তিথি আছেন? তাসমিন তিথি আছেন? জি স্যার। হ্যাঁ, আপনি বলেন আমাকে, এই আপনার ওয়াইফ আছে না পাশে? জি স্যার। আপনার ওয়াইফ উত্তর দেবে, ঠিক আছে? আপনি কিন্তু কানে কানে বলে দেবেন না। আচ্ছা, তাসমিন তিথি, আপনি বলেন, আপনি বলবেন যে রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল কাকে বলে? হুম হুম স্যারও পড়তেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন। রিরাইট ক্রিয়েটিভ আর্টিকেল, জি। যেটা আমরা কোনো একটা আর্টিকেল থেকে নিয়ে হুম হুম কপি করার চেষ্টা করি আর কি, এটাকে মূলত রিরাইট আর্টিকেলটা বলি। আচ্ছা, আপনারাই বলেন, হইছে? কপি না, করে স্যার। আমরা নতুন করে লেখার চেষ্টা করি আর কি। এই যে দেখেন, আলিউজ্জামান সাহেব লিখছে না, হয় নাই। আপনাদের হাজবেন্ড ওয়াইফ দুইজনকে আলাদা করে রাখতে হবে, বুঝছেন? আপনাদের বিয়ে হয়েছে কত বছর হয় স্যার? 2 বছর স্যার। 2 বছর হয়ে গেছে। তাহলে তো এখন ক্লাসে মনোযোগ থাকা উচিত ছিল। বিয়ের পরে তো ছেলেরা যা হয়, ছেলেরা প্রথম 6 মাস 7 মাস খুব ঘোরাঘুরি করে, এনজয় করে। 6-7 মাস পার হয়ে গেলে, বছর খানিক ঘুরলেই ছেলেরা একদম শুক্রবারে অফিসে যায়। আমি হয়তো সারাদিন স্যার বাসা থেকেই অফিস করি। বাসা থেকে অফিস করেন? তাহলে তো আপনার কপালে দুঃখ আছে। না, ওইরকম সমস্যা হয় না স্যার। আর পাশে ওয়াইফ থাকলে এরকম কথা বলে সবাই। না স্যার, আমি আমার ওয়াইফকে ওইটাই বলি। যেমন এই করোনার সময় থেকে প্রায় 9 মাস, এই যে 1 বছর হয়ে যাচ্ছে প্রায় স্যার। আপনি এখনো বেঁচে আছেন, বুঝছেন? আপনি যে এখনো বেঁচে আছেন, এই শুক্রবার আসলে মসজিদে মিলাদ দিয়েন। হ্যাঁ, মিলাদ দিয়েন। আমার এক ফ্রেন্ড আছে, আমার এক ফ্রেন্ড আছে, ওয়াইফের যন্ত্রণায়, মানে কি বলবো আর যেটা হয় আর কি, ফ্যামিলিতে থাকে, ও বলে যে আমার ওয়াইফ, মানে ওর ওই ওয়াইফ হচ্ছে তার পাশেই তার বাপের বাড়ি, তো ওয়াইফের তো দেখা যাচ্ছে ওখানে যেটা হয় যে পাশেই বাপের বাড়ি, সো বাপের বাড়ি তো আর ওইভাবে যাওয়া হয় না, কারণ দেখা যায় প্রতিদিনই ওখান থেকে ওখানে যাতায়াত করে। সো ওই একবারে গিয়ে যে কিছুদিন থাকবে, হ্যাঁ, যে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে, তো ওর কথা হচ্ছে ভাই, কারোর যদি ওয়াইফ 3 মাসে অন্তত একবার বাপের বাড়িতে যায়, 1 সপ্তাহ না থাকে, ওই ভদ্রলোক মানসিক রোগী হয়ে যাবে। তার মানে সে মাঝে মধ্যে কি করে? হ্যাঁ, কর্ণরা সাহেব বলেন। মানে তার মানে নিজের বউকে বাপের বাড়িতে অন্তত মাসে 3 মাসে 7 দিন থেকে 5 দিন বাপের বাড়িতে থাকতে হবে। হ্যাঁ, অন্তত কিছুদিন রেখে আসা উচিত, না হলে সে আসলেই মানসিক রোগী হয়ে যাবে। তো সে মাঝে মধ্যে কি করে, আমার এখানে আসে, বলে যে অফিসের মিটিং আছে আজকে, হ্যাঁ, বস আসবে, ঢাকা থেকে বস আসবে, মিটিং হবে বলে আমার এখানে আসে। আসার পর আমার সাথে বক বক বক, আবার দেখা যাচ্ছে আমি ব্যস্ত থাকলে ও একাই বসে আছে অফিসে,
ও কোনো কাজ নাই, শুধু বসে আছে, ওইটাই ওর ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট টপিক নিয়ে কথা বলবো। এই রেকর্ডারটা